হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম মিশন 2.0 এনটি এর আরো একটি লেকচার নিয়ে। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে আমাদের যে টাইপ, চারটা টাইপের ভিতরে এক নাম্বার যে টাইপ ছিল কাইন্ডস অফ নাউন, মানে নাউনের প্রকারভেদ, তার 7 নাম্বার টাইপ মানে হচ্ছে সাব টাইপ 7 1.7 সাব টাইপ 1.7 মানে এক নাম্বার টাইপের 7 নাম্বারে যে টপিকটা ছিল সেটা ছিল আমাদের কি আনকাউন্টেবল নাউন। সেটা ছিল হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন মানে, এবং এটা দিয়েই আমরা হচ্ছে আমাদের এক নাম্বার টাইপটা কি করব, শেষ করব। ওকে, তো আজকে আমরা এখন দেখব যে এই আনকাউন্টেবল নাউন থেকে কি কি তথ্য জানলে বা কি কি বৈশিষ্ট্য জানলে আমরা আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে মানে এমসিকিউ বেস যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি। যারা আপনারা আমরা আগে থেকে দেখছেন না বা আগের লেকচারগুলো দেখছেন তারা তো অবশ্যই বুঝবেন বা বুঝছেন যে কি পড়াতে যাচ্ছি। আর যারা কখনো শুনেন নাই, মনে করছেন যে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি মানে বহুত দিন পড়া হয় নাই, এটা দিয়ে আমি হচ্ছে আনকাউন্টেবল নাউনটাকে শিখবো, বুঝবো এবং পরীক্ষাতে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করার মানে সেই প্রিপারেশনও নেব, তারাও দেখতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি বেসিক্স ও অ্যাডভান্স পড়িয়ে থাকি। ওকে, তো আমি দেরি না করে পড়াশোনার দিকে চলে যাব অবশ্যই। তবে একটা কথা বলে রাখি যে আমি বলছিলাম যে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন মূলত পড়বো হচ্ছে ডিটারমাইনারের পারপাসে। হ্যাঁ, কারণ ডিটারমাইনার পড়তে গেলে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। ওকে, আমার নাম যেমন স্বচ্ছ, মাহফুজ আলম স্বচ্ছ, তেমনি আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটা কি থাকা লাগবে, একটা স্বচ্ছ ধারণা থাকা লাগবে। ওকে, এটা একটা কথা বললাম। আর আরো একটি কথা বলেছিলাম কাউন্টেবল নাউন পড়ার সময় যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এরা হচ্ছে দুই ভাই, মানে কাউন্টেবল যেটা করবো আনকাউন্টেবল সেটা বিপরীত করবো। হ্যাঁ, যারা আগের ক্লাসটা করছেন তারা দেখবেন যে ওখানে যা কিছু পড়ছি এখানে তারও বিপরীতটা বলবো এবং হালকা কিছু সংযোগ বিয়োজন আছে। ওকে, এটা একটা। আর আরেকটা বলেছিলাম কি ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে। হ্যাঁ, মানে আনকাউন্টেবল মানে কাউন্টেবল নাউনে যেটা পড়িয়েছি এইখানে তার বিপরীতটা কাজ করবে। ওকে, তো যাই মানে দেরি না করে শুরু করি। তো আমাদেরকে আনকাউন্টেবল নাউনের এক নম্বরে যে বৈশিষ্ট্যটা জানতে হবে সেটা হচ্ছে এই আনকাউন্টেবল নাউনটা গণনা করা। এক নম্বরে যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো আনকাউন্টেবল নাউন সম্পর্কে সেটা হবে হচ্ছে আমাদের গণনা করা যায় না। হ্যাঁ, মানে যদি আপনাকে বলে যে এটা কি আনকাউন্টেবল নাউন, একটা সেন্টেন্স দিয়ে একটা নাউন আন্ডারলাইন করে আপনাকে বলে দিল যে নিজের এটা হচ্ছে কোন নাউন, এটা কি আনকাউন্টেবল নাউন, বা ডিটারমাইনার যদি বলে তাহলে এটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর বলবে কোন ডিটারমাইনারটা বসবে। হ্যাঁ, তো দেখবো যে সেই আন্ডারলাইন ওয়ার্ডটা কি গণনা করা যাচ্ছে কিনা। যদি গণনা করা যায় তাহলে সেটা আনকাউন্টেবল নাম্বার নয়, নাউন নয়। যদি সেটাকে গণনা করা না যায় তাহলে সেটা কি আনকাউন্টেবল। এখন কথা হচ্ছে যে এই আনকাউন্টেবল নাউনটা গণনা করা যায় না, তো এই কারণে আমেরিকান ইংলিশে এই আনকাউন্টেবল নাউনকে তারা একটা ভিন্ন নাম দিয়েছে। সেটা হচ্ছে কি ভিন্ন নাম দিয়েছে, সেটা হচ্ছে নন কাউন্ট। নন কাউন্ট। হ্যাঁ, যেহেতু এটাকে গণনা করা যাচ্ছে না আনকাউন্টেবল নাউনটাকে, এই কারণে এটাকে আমেরিকান ইংলিশে নাম দিয়েছে তারা কি নন কাউন্ট। এটা কোথায় দিয়েছে? আমেরিকান ইংলিশে। এখন যারা নতুন দেখছেন আজকে আমার ভিডিওটা তারা বলতে পারেন যে আমেরিকান ইংলিশে যদি আনকাউন্টেবল নাউনটাকে নন কাউন্ট বলা হয় তাহলে ব্রিটিশ ইংলিশে কি বলা হবে, তাই না? এরকম প্রশ্ন চলে আসতে পারে। তো ভাইয়া আমি হচ্ছে এই আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের বিষয়টা এর আগের টাইপ যেটা ছিল কাউন্টেবল নাউন ওইখানে আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, ওইটা নিয়ে এখানে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনারা ওই ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্যটা বুঝে যাবেন। ওকে, তো যাই হোক, আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না এবং এটাকে নন কাউন্ট নাউন বলা হয়। হ্যাঁ, গণনা করা যায় না বলতে গণনা করা যায় না কোনগুলোকে, যেমন হচ্ছে পদার্থের নাম, একটা কাজের নাম, একটা অবস্থার নাম, বা হচ্ছে একটা গুণের নাম। আমি যদি একটু লিখি সে পদার্থ পদার্থ বা অবস্থা বা হচ্ছে কাজ
বা হচ্ছে কি গুণ ইত্যাদি। এই এই জিনিসগুলোর যদি নাম বুঝাই তাহলেই সেটা কি হবে, আমাদের আনকাউন্টেবল নাউন হবে। এখন কথা হচ্ছে যে উদাহরণ যদি দিতে যাই, উদাহরণ যদি দিই আমরা, যেমন হচ্ছে ওয়াটার, রেইন, ফান, ওয়াটার, রেইন, তারপর হচ্ছে ফান, তারপরে দিতে পারি নলেজ, তারপরে দিতে পারি স্লিপ, তারপরে দিতে পারি হেল্প। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। এখন এই যে পদার্থ বুঝালে সেটা আনকাউন্টেবল নাউন হবে, অবস্থা বুঝালে, কাজ বুঝালে, গুণ বুঝালে যে আমাদের সেটা আনকাউন্টেবল নাউন হবে। যারা আমার আগের ক্লাসটা করছেন তারা অলরেডি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে পদার্থ বলতে কোন নাউনগুলোকে বোঝাচ্ছিল। পদার্থ বলতে ম্যাটেরিয়াল নাউন বলতে হচ্ছে আমাদের পদার্থকে বোঝায়। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। এখন দেখেন আনকাউন্টেবল নাউনের পরিসরটা এক ধাপেই আরো একটু বেড়ে গেল। ম্যাটেরিয়াল নাউনের যত বৈশিষ্ট্য আছে সব কি হবে, আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হবে। এখন আমাকে বলেন যে ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি। যারা আপনারা আগে ক্লাস করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিই। ম্যাটেরিয়াল নাউন হতে হলে এক নম্বর ওই বৈশিষ্ট্যগুলো আমাদের আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হবে, এই কারণে বলতেছি। এক নম্বরে হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা বস্তুকে বোঝাবে, যে বস্তুটা পৃথিবীতে সম্পূর্ণ অস্তিত্ব অবিভাজ্যভাবে বিদ্যমান থাকবে। হ্যাঁ, এটা ছিল এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য ছিল যে এই ম্যাটেরিয়াল নাউনটা কে হচ্ছে ম্যাস নাউন বলা হয়, ঠিক আছে। তিন নম্বর বৈশিষ্ট্য ছিল যে এই ম্যাটেরিয়াল নাউনটা গণনা করা যায় না কিন্তু স্পর্শ করা যায়। হ্যাঁ, চার নম্বর বৈশিষ্ট্য ছিল কি যে এটাকে একক দ্বারা পরিমাপ করা যায়, ঠিক আছে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য ছিল কি যে এর পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ যেমন হচ্ছে 1 2 3 এগুলো বসবে না। ছয় নম্বর বৈশিষ্ট্য ছিল কি, ছয় নম্বর বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। এনবি ছিল, ব্যতিক্রম ছিল যে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আর্টিকেল বলবে। যেমন আমি যদি বলি যে দিনাজপুরের কয়লা না সরি যে কয়লার মানটা হচ্ছে ভালো, আমি কোনো একটা নির্দিষ্ট জায়গার কয়লাকে উল্লেখ করিনি, তাহলে সেখানে জাস্ট কোল হবে, কোল দিয়ে শুরু হবে। বাট আমি যদি বলি যে দিনাজপুরের কয়লাটা ভালো বা ঝালকাঠির কয়লাটা ভালো, দ্য কোল অফ ঝালকাঠি, দ্য কোল অফ দিনাজপুর, তাহলে এইখানে কোল পদার্থটার পূর্বে কি বসছে, দা আর্টিকেল বসছে। মানে আমি বলতে চাচ্ছি নির্দিষ্ট করে যদি বোঝাতো তাহলে তার পূর্বে দি আর্টিকেল বসতো। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আরেকটা ছিল বৈশিষ্ট্য যে কোন বস্তু যে পদার্থটা দিয়ে তৈরি, এর একটা বস্তু যে পদার্থটা দিয়ে তৈরি, এই পদার্থটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। আর একটু কথা আছে, যে পদার্থটা তৈরি হলো এই পদার্থটাতে যদি এই উপাদানটা বিদ্যমান থাকে এবং সেটা গণনা করা যায় তাহলে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ছিল আমাদের কিসের ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য। তো ওই বৈশিষ্ট্যগুলো আমাদের আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হবে, ঠিক আছে। এই গেল পদার্থ। এরপরে দেখেন অবস্থা, কাজ, গুণ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক বুঝাবে। এই যে রিনান মার্টিন বলেছিল যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হলে সেটা একটা স্টেট, অবস্থা, সেটা একটা কোয়ালিটি, একটা গুণ, অথবা একটা হচ্ছে অ্যাকশন, কাজের নাম বুঝাবে। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছিলাম, আপনারা যারা দেখেননি তারা একটু দেখবেন প্লিজ। তাহলে আনকাউন্টেবল নাউনটা হচ্ছে আপনার ক্লিয়ার, মানে স্বচ্ছ হবে, এক কথায় ধারণা স্বচ্ছ হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল দেখেন, আনকাউন্টেবল নাউনের পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন আবার ম্যাটেরিয়াল নাউনও কিন্তু আনকাউন্টেবল। মানে আনকাউন্টেবল নাউনকে একটু বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানা লাগবে, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানা লাগবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য ছিল যে হচ্ছে এটা হচ্ছে অবস্থা, কাজ বা গুণের নাম বুঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো বৈশিষ্ট্য ছিল যে সায়েন্স এবং আর্টসের বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আরো এর বৈশিষ্ট্য ছিল যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে এবং কমন নাউন থেকে উৎপত্তি হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা বৈশিষ্ট্য ছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ ওগুলো গণনা করা যায় না। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা বৈশিষ্ট্য ছিল এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তবে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল বসবে। যেমন হচ্ছে মানব দরদি, হ্যাঁ, বা দয়াশীল গুণটা যদি হচ্ছে বলি যে বেশ
কিছু মানুষের ভিতরে দয়াশীল গুণটা থাকে। হ্যাঁ, এখানে নির্দিষ্ট করে বলছে না, বাট যদি বলি দ্য কাইন্ডনেস অফ মাদার তেরেসা, হ্যাঁ, মাদার তেরেসার দয়াশীলতাটাকে যদি বুঝায়, হ্যাঁ, উদারতাটাকে বুঝায়, বা মাদার তেরেসা বা হচ্ছে আপনার বেগম রোকেয়ার উদারতা বুঝায়, তাহলে দা কাইন্ডনেস হবে ওখানে, জাস্ট কাইন্ডনেস না, দা কাইন্ডনেস হবে। ওই ক্ষেত্রে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে কি বসবে? আর্টিকেল দি বসবে। তো আমি আশা করি যে আপনারা হচ্ছে পদার্থ মানে ম্যাটেরিয়াল নাউনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন, এবং এই যে অবস্থা গুণ কাজ অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য, এটা আপনারা বুঝতে পারছেন। এই যে ওয়াটার, রেইন, ফান, নলেজ, স্লিপ, হেল্প, এগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, কারণ এগুলো গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনের আর একটা বৈশিষ্ট্য ছিল যে এটা গণনা করা যায় না কিন্তু স্পষ্ট করা যায়, এবং এটা হচ্ছে একক দ্বারা পরিমাপ করা যায়। যেমন 1 কেজি চাউল, হ্যাঁ, 1 লিটার তেল, এগুলো একক দ্বারা কি করা যায়? পরিমাপ করা যায়। তো আচ্ছা, যাই হোক, আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যটা কমপ্লিট হলো। এবার আনকাউন্টেবল নাউনে আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটা পড়ব, যে কি হয়, বসে নাকি বসে না। ওখানে কি পড়েছিলাম? কাউন্টেবল নাউনে বসে, আর এখানে তাহলে কি বসে না, এখানে তাহলে বসে না। আমরা বলছিলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল এরা কিন্তু হচ্ছে 2 ভাই, এবং ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে এবং বিপরীত ভাবে কাজ করবে। আনকাউন্টেবল নাউন যদি গণনা করা না যায়, তাহলে কাউন্টেবল নাউন কি করা যাবে? গণনা করা যাবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দি আর্টিকেল বা হচ্ছে কোনো ডিটারমাইনার বসে না, কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দি বসতো এবং হচ্ছে ডিটারমাইনার বসতো। এখন আমাকে বলেন তো যে কাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমাইনার গুলো বসতো? আমি কিন্তু দিয়েছিলাম যে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে সাম, many, any, a few, a lot of, lots of, এই ডিটারমাইনার গুলো আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে বসে। হ্যাঁ, আমি এগুলো আগে দিয়েছি কি কারণে? যাতে ডিটারমাইনার পড়ার সময় অন্তত এই 5টা ডিটারমাইনার সম্পর্কে আপনারা মানে জেনে থাকেন বা নিজের মনে হয়, হ্যাঁ, পর মনে না হয়, এই কারণে আমি আগে থেকে দিচ্ছি। হ্যাঁ, তো আনকাউন্টেবল নাউনের পূর্বে এ আর্টিকেল বা হচ্ছে আমাদের কোনো ডিটারমাইনার বসে না। এনবি আছে, নির্দিষ্ট করে অর্থ যদি বোঝায়, ওই যে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বৈশিষ্ট্যটা বললাম যে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বুঝালে কোন আর্টিকেল বসবে? নির্দিষ্ট করে বুঝালে হচ্ছে দি আর্টিকেল বসবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা পড়বো হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের যে এটাকে প্লুরাল করা যায় না, প্লুরাল নাম্বার হয় না। প্লুরাল আনকাউন্টেবল নাউন প্লুরাল নাম্বার হয় না, তার মানে কি? এটা সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে দেখতে গেলে হচ্ছে দেখতে পাবো আমরা হচ্ছে এডুকেশন, স্লিপ, এগুলো হচ্ছে আমাদের এই যে এডুকেশন, নলেজ, হেল্প, স্লিপ, এগুলো কখনো হচ্ছে আমাদের কি হয় না? প্লুরাল নাম্বার হয় না, এগুলো সর্বদাই সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে হচ্ছে এনবি আছে, কি আছে? এনবি আছে। বড় করে অর্থে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল নাম্বার হয় না। এডুকেশন, নলেজ, হেল্প, স্লিপ, এগুলো কখনো প্লুরাল নাম্বার হয় না বড় করে অর্থে। কিন্তু কিছু কিছু আনকাউন্টেবল নাম্বার রয়েছে, মানে নাউন রয়েছে, যেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার হয় এবং তাদের পূর্বে এ এবং এন, এই আর্টিকেল দুইটাও বসে। কোন কোন ক্ষেত্রে বসবে বুঝাই। হ্যাঁ, যদি এই যে আনকাউন্টেবল নাউনটা বাক্যে ব্যবহার হয়েছে, ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিন্ন একককে বোঝাচ্ছে অথবা ভিন্ন প্রকারকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আনকাউন্টেবল নাউনটার প্লুরাল নাম্বার হবে, প্লুরাল নাম্বার হয়, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এ এবং এন, এ আর্টিকেল দুটো বসে, আর্টিকেল বসে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যেহেতু বিষয়টা একটু জটিল মনে হচ্ছে, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব যে প্লুরাল নাম্বারটা এগুলো কখন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে আর বাক্যে ব্যবহার হচ্ছে, কখন ভিন্ন একক বোঝাচ্ছে, কখন ভিন্ন প্রকার বোঝাচ্ছে একই নাউন। হ্যাঁ, এই যে এই নাউনগুলো
এই যে নাউনগুলো ভিন্ন একক বা ভিন্ন প্রকার বোঝাবে এই নাউনগুলো কোনগুলো? যেমন হচ্ছে কফি, কফি বা টি, বা হচ্ছে ব্রেড, তারপরে হচ্ছে আপনার সোপ, সোপ, তারপরে আরো কি কি আছে? সোপ, তারপরে আছে হচ্ছে সুগার। এই যে এই নাউনগুলো, এগুলো আপনার হচ্ছে সিঙ্গুলার নাউন তো হবেই, মানে এদের প্লুরাল নাম্বার হয় না, মানে তাহলে সিঙ্গুলার না, সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। কফি, টি, তারপর হচ্ছে ব্রেড, সোপ, সুগার, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন এগুলো ভিন্ন একক বা ভিন্ন প্রকার বুঝাবে তখন এগুলোর প্লুরালও হবে, এ বা এন আর্টিকেলও বসবে এদের পূর্বে। এখন আমরা দেখব উদাহরণের মাধ্যমে। এখন না আমরা হচ্ছে উদাহরণটা একটু টাইম লাগবে, এই কারণে আমরা একটু শেষে পড়বো, তার আগে ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তাহলে মানে এই উদাহরণ দিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যাটা পরে করব, পরের হোয়াইট বোর্ডে করব। এখন আমরা এর পরে ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ওকে, তাহলে আমাদের আনকাউন্টেবল নাউনের তিনটা বৈশিষ্ট্য গেল, মেন তিনটা বৈশিষ্ট্য আলোচনা হয়ে গেছে, এখন ছোট ছোট বৈশিষ্ট্য আছে। এবার 4 নম্বরে যে বৈশিষ্ট্যটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমি এখানে একটা স্ট্রাকচার লিখবো। হ্যাঁ, আমি এখানে একটা স্ট্রাকচার লিখবো। স্ট্রাকচার হচ্ছে ক্লাসিফায়ার, তারপরে হচ্ছে অফ, এবং তারপরে আনকাউন্টেবল নাউন। স্ট্রাকচার লিখলাম আমি একটা, সেটা হচ্ছে প্রথমে আমার কি থাকবে? ক্লাসিফায়ার থাকবে, তারপরে একটা অফ থাকবে, এবং তারপরে একটা আনকাউন্টেবল নাউন থাকবে। তাহলে এই আনকাউন্টেবল নাউনটাকে যদি এই স্ট্রাকচারে পাই তাহলে এই আনকাউন্টেবল নাউনটা আমাদের কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। মজার না? আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি অফ পাই এবং তার পূর্বে কিছু নির্দিষ্ট ক্লাসিফায়ার আছে সেগুলো যদি পাই তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওই আনকাউন্টেবল নাউনটা আর হচ্ছে আনকাউন্টেবল নাউন থাকে না, সেটা কি হয়ে যায়? কাউন্টেবল নাউন হয়ে যায়। হ্যাঁ, সেটা কি হয়ে যায়? কাউন্টেবল নাউন হয়ে যায়। তো এখন আমরা দেখবো যে আচ্ছা আমরা এই বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না যে আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করে ফেলছি না, তার মানে এটা কনভার্টের বিষয় হয়ে যাচ্ছে। কনভার্টের বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব না। কনভার্টের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কোথায়? আমাদের টাইপ 3 যে আছে ট্রান্সফরমেশন অফ নাউন, ওইখানে আমরা বিভিন্ন নাউনের কনভার্ট গুলো শিখবো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। তবে এই কাউন্টেবল নাউন পড়ার সময় আমি যেমন কিছু ডিটারমাইনার সাথে পরিচিতি করিয়ে দিয়েছি, এইখানে আমি কিছু ক্লাসিফায়ার সাথে পরিচয় করিয়ে দিই। মানে যে ক্লাসিফায়ার গুলোর পরে অফ তারপর আনকাউন্টেবল বসলে সেটা কাউন্টেবল নাউন হয়ে যায়, সেই ক্লাসিফায়ার গুলো আমি এই যে এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের পরিচিত হয়ে থাকতে হবে। যেমন পিস, পিস অফ সামথিং, কোন একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো পিস মানে হচ্ছে টুকরা, পিসটা হচ্ছে ক্লাসিফায়ার, আইটেমটা ক্লাসিফায়ার। হ্যাঁ, এখানে যে কটা আছে সব কটা হচ্ছে আমাদের ক্লাসিফায়ার, যে ক্লাসিফায়ার গুলোর দ্বারা আমরা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি? কাউন্টেবল নাউন করতে পারি। যেমন পিস মানে হচ্ছে টুকরা, আইটেম মানে হচ্ছে দফা বা পদ। এগুলো কিন্তু ভাই একদম আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। ওই যে আমরা হচ্ছে কালেকটিভ নাউন পড়ার সময় বলছিলাম যে কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের সমষ্টি, কিন্তু কোন নাউন, কোন কমন নাউনের ক্ষেত্রে, কোন কমন নাউনের ক্ষেত্রে কোন হচ্ছে ইয়াটা বসছে, কালেকটিভ নাউনটা বসছে, এটা ছিল ফ্যাক্ট। ঠিক সেই রকমই এখানে কোন আনকাউন্টেবল নাউনটার পূর্বে কোন ক্লাসিফায়ারটা বসছে এটা আমাদেরকে নির্দিষ্ট করে জানতে হবে। হ্যাঁ, কখন সেটা টুকরা বোঝাচ্ছে বা পদ বোঝাচ্ছে বা ফালি বা টুকরা বোঝাচ্ছে, কখন সেটা পিণ্ড বোঝাচ্ছে, কখন সেটা মুহূর্তকে বোঝাচ্ছে, কখন সেটা কিছুক্ষণকে বোঝাচ্ছে, কখন সেটা জোড়া বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদেরকে নির্দিষ্ট করে জেনে রাখতে হবে, এই কারণে আমি আগে দিয়েছি। তাহলে পিস মানে হচ্ছে টুকরা, আইটেম মানে হচ্ছে দফা বা পদ, স্লাইস মানে হচ্ছে ফালি বা টুকরা, বার মানে হচ্ছে লম্বা টুকরা, আর লোফ মানে পিণ্ড, ইয়ার মানে কর্ণাকার বস্তু, ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি শব্দ, ফ্ল্যাশ মানে হচ্ছে মুহূর্ত, স্পিনফুল মানে চামচ, বিট মানে হচ্ছে কিছুক্ষণ, এবং পেয়ার মানে হচ্ছে জোড়া। এগুলো বেশি বেশি করে চর্চা করবেন এবং মাথার ভিতরে রাখবেন, সামনে রাখবেন, যাতে কোন আনকাউন্টেবলটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারি। যদি আপনাকে অফ প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, আমরা আনকাউন্টেবল নাউনটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারি যে হচ্ছে কোন ক্লাসিফায়ারটা এখানে বসবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের
4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা পড়বো এখন। সহজ একটা বৈশিষ্ট্য। আমরা দেখলাম যে এই সাইডে লিখি, যেহেতু 4 আর 5 এর মধ্যে একটা রিলেশন আছে, হ্যাঁ এখানে লিখি। আমরা এখানে দেখলাম যে পদার্থ থেকে দেখলাম যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা কি আমাদের আনকাউন্টেবল, এবং অবস্থা কাজ গুণ থেকে দেখলাম যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। ইন জেনারেল স্বাভাবিকভাবে যদি ম্যাটেরিয়াল নাউন থাকে সেটা কি নাউন হবে? আনকাউন্টেবল নাউন। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কি হবে? আনকাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে যে এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু কিছু ক্ষেত্রে বাক্যে ব্যবহারের সময় কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। কি নাউন হিসাবে ভাইয়া? কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। যদি এটা যদি হচ্ছে কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়, হ্যাঁ কমন নাউন হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা কিন্তু আর আনকাউন্টেবল থাকবে না, সেটা তখন আনকাউন্টেবল থেকে কনভার্ট হয়ে কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। বিষয়টা কি বোঝাতে পারছি? স্বাভাবিকভাবে যদি ওয়াটার, রেইন এই শব্দগুলো ব্যবহার হয়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা কি? আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি দেখেন যে এই ওয়াটারটাই বা এই রেইনটাই বাক্যে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে? কমন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা দেখবো যে ম্যাটেরিয়াল নাউনটা বা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট না হয়ে কমন নাউন হিসেবে ব্যবহার হলো, এটা দেখবো কোথায়? টাইপ 3 এ ট্রান্সফরমেশন অফ নাউনে আমরা দেখবো। হ্যাঁ তখন ওই ক্ষেত্রে আমি এখন বলে রাখছি, আপনারা জেনে রাখেন, ওই ক্ষেত্রে আমাদের এই আনকাউন্টেবল নাউনটা তখন পুরোটা কি হিসাবে কাউন্ট হবে? কাউন্টেবল নাউন হিসাবে কাউন্ট হবে। ওকে, আমি আশা করি আপনারা এই 5 নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পারছেন। আমরা এই বৈশিষ্ট্যটা আংশিক আলোচনা করলাম, এটা আংশিক আলোচনা করলাম। পুরোটা কোথায় আলোচনা করব? আমরা টাইপ 3 তে আলোচনা করব। ওকে, মানে যত কনভার্ট গুলো রয়েছে সবগুলোকে আমরা ওইখানে আলোচনা করব। গেল 5 নাম্বার বৈশিষ্ট্য গেল। 6 নাম্বার বৈশিষ্ট্য আমাদের ছিল কি? কালেকটিভ নাউন। আমরা কাউন্টেবল নাউন পড়ার সময় বলেছিলাম যে কালেকটিভ নাউনকে অনেকেই বলছে কি? কাউন্টেবল নাউন। আবার কিছু কিছু পার্সনে বলছে যে না, কালেকটিভ নাউনটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আমি যেহেতু অনেকেই বলছে সেহেতু আমি এই কালেকটিভ নাউনকে কি ধরে নিয়েছিলাম? কাউন্টেবল নাউন ধরে নিয়েছিলাম। এবং ওখানে কাউন্টেবল কি কারণে হয় ওইটা দুইটা কারণ ছিল, আমি সেটা দুইটা ব্যাখ্যা করছি। আপনারা যারা দেখেননি সেটা দেখে আসবেন, সমস্যা নেই, দেখে আসবেন, ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু কেউ কেউ বলছে যে এটা হচ্ছে না কাউন্টেবল না, এটা হচ্ছে আনকাউন্টেবল। এর কথা হচ্ছে যে কি বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে এরা এটাকে আনকাউন্টেবল বলছে, এটা দেখি। হ্যাঁ একটা সেন্টেন্স লিখি আমি, এটা হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্য। হ্যাঁ একটা সেন্টেন্স লিখি আমি, সেন্টেন্সটা লিখবো এরকম যে দ্য টিম ইজ রেডি। কালার চেঞ্জ করে লিখি, রেডি। আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্য টিম ইজ রেডি। বলেন দিনি এই টিমটা এখানে কি? টিম তো আর একা গঠন সম্ভব হয় না, বেশ কয়েকজনকে বা 11 জনকে বা 16, 17 বা 19 জনের একটা স্কোয়াড নিয়ে তো একটা টিম গঠিত হয়। তাহলে এটা অবশ্যই কালেকটিভ নাউন এবং সেটা কি? কাউন্টেবল নাউন। গণনা করা যাচ্ছে, যেহেতু সদস্যগুলোদের গণনা করা যাচ্ছে। কিন্তু আমি বলবো না ভাইয়া, এই সেন্টেন্সে এই টিমটা কাউন্টেবল নাউন না, এটা হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন। কি করে? দ্য টিম ইজ রেডি, দলটি প্রস্তুত। বাংলা অর্থটি কেমন দাঁড়াচ্ছে? দলটি প্রস্তুত। এখানে এই দলটি মানে পুরো টিমটাকে কিন্তু একটা একক হিসাবে বলা হচ্ছে, একটা ইউনিট ধরে নেওয়া হচ্ছে। অনেকগুলো দল আছে, তার ভিতরে এই যে পুরো টিমটা, এই টিমটাকে একটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে না? একটা ইউনিট হিসাবে ধরে নেওয়া হয়ে যাচ্ছে। একটা ইউনিট হিসাবে যখন ধরে নিচ্ছে তখন কি সদস্যগুলো আর গণনা করা যাচ্ছে বা অত ডিপ লেভেলে কি যাচ্ছি আমরা? সদস্য দিয়ে কি যাচ্ছি না। অনেকগুলো টিম আছে, তার ভিতরে ওটাকে আমরা একটা ইউনিট হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে না?
এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই টিমটা এখানে হচ্ছে কাউন্টেবল না হয়ে সেটা কি হয়ে যাচ্ছে, আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আশা করি আপনারা কি করছেন, বুঝতে পারছেন। তাহলে আনকাউন্টেবল নাউনটা মাঝে মধ্যে কালেকটিভ নাউনটা আমাদের মাঝে মধ্যে কাউন্টেবল হওয়ার পাশাপাশি আনকাউন্টেবল নাউনও হতে পারে। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা। এই ছিল আমাদের কি আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা। এখন 1 নম্বরে পড়লাম কি, যে এটা গণনা করা যায় না, পদার্থ অবস্থা গুণ কাজ, আমেরিকান ইংলিশে এটাকে নন কাউন্ট। 2 নম্বরে পড়লাম এটার প্লুরাল নাম্বার হয় না, যেমন এডুকেশন, নলেজ, হেল্প, স্লিপ। তারপর হচ্ছে এটার নোটাবেনা আছে, ব্যতিক্রম আছে, যদি ওই আনকাউন্টেবল নাউনটা যদি ভিন্ন একক বা ভিন্ন প্রকারে ব্যবহার হয় তাহলে সেটা প্লুরাল হতে পারে এবং এর পূর্বে এ বা এন এই আর্টিকেল দুইটা বসতে পারে। তারপরে পড়লাম যে হচ্ছে ক্লাসিফায়ার প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন থাকলে এই যে এই ক্লাসিফায়ার গুলো যদি থাকে তাহলে সেটা কাউন্টেবল নাউন হয়ে যায়। তারপরে পড়লাম যে আমাদের ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা আর আনকাউন্টেবল নাউন থাকে না, সেটা কাউন্টেবল নাউন হয়ে যায়। তারপরে পড়লাম যে হচ্ছে এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, এ এন দি বা ডিটারমাইনার বসে না, কোনো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে যদি বোঝাই তাহলে দি আর্টিকেলটা বসতে পারে। তারপরে পড়লাম যে হচ্ছে কালেকটিভ নাউনকে কেউ কেউ যেহেতু আনকাউন্টেবল নাউন বলছে, তো কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, সেটাও দেখলাম। এখন আমরা দেখবো যে এই প্লুরাল নাম্বার হয় না, মানে সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়, আবার কখন প্লুরাল হিসাবে ব্যবহার হয় এবং তার পূর্বে এ বা এন বসতে পারে, এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখবো। ওকে, তো এখন চলে আসলাম যে আমাদের 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা ছিল যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাম্বার হয় না, এটা সর্বদা সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এনবি ছিল, ব্যতিক্রম ছিল, মানে ব্যতিক্রম ছিল যে যদি ভিন্ন প্রকার বা ভিন্ন এককের বোঝায় তাহলে সেটা প্লুরাল নাম্বার হতে পারে, আবার এ এন আর্টিকেলও বসতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এই বৈশিষ্ট্যটি এই যে এখানে যে সেন্টেন্সটি দিয়েছি এগুলো দিয়ে ব্যাখ্যা করব। এখন আপনারা বুঝে নেন, এখন আপনারা বুঝে নেন যে এই সেন্টেন্স গুলো থেকে এই যে প্লুরাল নাম্বার হয় না, মানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, তারপরে ভিন্ন একক বোঝাচ্ছে বা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার হয় ইয়ার বসে, এই সেন্টেন্স গুলো দেখে বুঝে নেন। ওকে, তাহলে ক্লাস শেষ। আমি একটু আলোচনা করি আপনাদের যাতে একটু হেল্প হয়, এজন্য আমি একটু আলোচনা করে দিই। 1 নম্বর সেন্টেন্সটা আমি লিখছি যে ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ, ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ, আপনার কি ভালো ঘুম হয়েছে, আপনার কি ভালো ঘুম হয়েছে, ঘুম স্লিপ, আপনার কি ভালো ঘুম হয়েছে। এখানে আমরা ঘুমটাকে হাইলাইট করতেছি, মানে আমাদের এখানে আনকাউন্টেবল নাম্বার হচ্ছে কি ঘুম। এখন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখুন তো ভাই, যে ঘুম বলতে আসলে কি বোঝাচ্ছে, ঘুম বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ঘুমানোর যে অভিজ্ঞতা। হ্যাঁ, স্লিপটা বোঝাচ্ছে কাকে, যে একটা নির্দিষ্ট সময় আমাদের যে ঘুমানোর অভিজ্ঞতা সেটা তো হচ্ছে স্লিপ। এখন এই অভিজ্ঞতাটাকে কি আপনি বিভিন্ন এককে বা বিভিন্ন প্রকারে ভাগ করতে পারবেন? পারবেন না। তো আপনি কি এরকম বলতে পারবেন যে আমি প্রথমে একদম খুব গভীর ঘুমাইছি, তারপরে অল্প ঘুমাইছি, তারপরে হচ্ছে একটু একটু করে ঘুমাইছি, দিয়ে সকালে ঘুমিয়ে গেছি, এভাবে কি ভাগ করতে পারবেন? বাট হচ্ছে এই প্রকারের ঘুম ওটা এই প্রকারের ঘুম এটা এই ভাগ করা যাবে কি? ভাগ করা যাবে না। তার মানে এখানে ঘুমটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এখানে ঘুমটা কি, যেহেতু আমরা এটা বিভিন্ন একক বা ভিন্ন প্রকারে ভাগ করতে পারছি না, তাহলে এটা কি হিসাবে ব্যবহার হলো? সিঙ্গুলার হিসাবে ব্যবহার হলো। এই যে স্লিপ, প্লুরাল নাম্বার হয় না, স্লিপ, এই স্লিপটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার। এটা কখনোই প্লুরাল নাম্বার হিসাবে ব্যবহার কোনো চান্সই নাই। প্লুরাল নাম্বার যেগুলো হতে পারে সেগুলোকে আলাদাভাবে আমি দিয়েই দিয়েছি। হ্যাঁ, এই স্লিপ, হেল্প, নলেজ, এডুকেশন এগুলোর প্লুরাল নাম্বার হওয়ার বা এদের পূর্বে আর্টিকেল বসার একটা চান্স আছে হয়তো, কিন্তু প্লুরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এবার 2 নম্বর উদাহরণটা দেখি, হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ ইংলিশ। এই যে বললাম না আর্টিকেল বসার একটা চান্স আছে, যে বসছে আর্টিকেল। তো এটা কথা না, বিষয় হচ্ছে প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা করছি এখন। এ নলেজ, হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ ইংলিশ, সে ইংলিশে জ্ঞান অর্জন করছে। সে কোন বিষয়ে জ্ঞান অর্জন করছে ভাই? ইংলিশে। এখন এই জ্ঞান অর্জনটা কি, মানে নলেজ, এই জ্ঞানটাকে কি আপনি বিভিন্ন প্রকার ভাগ করতে পারছেন? যে এটা ফিজিক্সের জ্ঞান, এটা কেমিস্ট্রি জ্ঞান, এটা বায়োলজি জ্ঞান, এটা ভাগ করতে পারছেন? পারছেন না। এটা জাস্ট সীমাবদ্ধ থাকছে হচ্ছে ইংলিশে। তাহলে এটা কি সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না? অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হিসেবে। বাট এখানে যদি এরকম হতো যে হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ
ইংলিশ না হয়ে এখানে যদি হতো ম্যানি সাবজেক্ট, ম্যানি সাবজেক্টস, হ্যাঁ যদি এখানে বলতো যে সে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করছে, যেমন এটা ফিজিক্সের জ্ঞান, নলেজ অফ ফিজিক্স, নলেজ অফ বায়োলজি, নলেজ অফ কেমিস্ট্রি, নলেজ অফ ম্যাথমেটিক্স, নলেজ অফ ইংলিশ, নলেজ অফ বেঙ্গলি, এখানে ম্যানি সাবজেক্ট বলে দিয়েছে, ওগুলোকে ভাগ করা যাবে। তার মানে জ্ঞানটাকে তখন আমরা ভাগ করতে পারছি, আর ভাগ করতে পারলে তখন সেটা আমাদের কি হয়ে যেত, প্লুরাল হয়ে যেত, সেটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হতো না। যেহেতু হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ ইংলিশ, একটা সাবজেক্টের জ্ঞান, সেহেতু সে এখানে কি হয়েছে, সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি আশা করি ওই দুইটা সেন্টেন্স আপনারা কি করছেন, বুঝতে পারছেন। এবার আসেন হচ্ছে এই যে ভিন্ন একক আর ভিন্ন প্রকার নিয়ে আলোচনা করি। দুইটা উদাহরণ নিয়ে, কফি নিয়ে আর হচ্ছে সোপ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, কফি তিনটা উদাহরণ। I drank some coffee, I ordered 2 coffees, I ordered 2 cups of coffee। প্রথম সেন্টেন্সটাতে বলেন I drank some coffee, আমি কিছু কফি পান করছি। এখন ভাই এই কফিটা এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন? আমি কিছু কফি পান করছি, কিছু কফি, আমি তো ওই একই কফির অল্প একটু খাইছি, বা আমি বেশি খাইতে পারি, পুরোটাই খাইতে পারি, তাই না? ওই একই কফির হচ্ছে কিছুটা খাইছি, তো এটা কি ভিন্ন একককে বোঝাচ্ছে বা ভিন্ন প্রকারের কফি কি বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না, একটাকে বোঝাচ্ছে। তাহলে এটা এখানে ব্যবহার হবে কি হিসাবে, সিঙ্গুলার নাউন হিসাবে। তার মানে আমাদের এই কফিটা, এই কফি বা এটিটা এখানে কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, এরপরে সেকেন্ড অর্ডারটা, সেকেন্ড সেন্টেন্সে আই অর্ডার 2 কফিজ, মানে আমি দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিছি। আমি দুইটা ভিন্ন প্রকারের, একই কফি কিন্তু দুইটা অর্ডার দেই নাই, আমি কি করছি, দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিছি, 2 কফিজ। এই ক্ষেত্রে আমাদের এই কফিটা প্লুরাল নাউন হয়েছে, কারণ আমি এটাকে ভিন্ন একক বা ভিন্ন প্রকারের বুঝাচ্ছি, 2 প্রকারের কফি অর্ডার দিছি, এই কারণে আমাদের কফিটা এখানে কি হয়েছে, প্লুরাল হয়েছে। আমি কি দেখাতে সফল হলাম যে কফি বা টি, ব্রেড, সোপ, সুগার, এই কফিটা আমাদের প্লুরাল নাম্বার হইতে পারে? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে এখানে এটা কি হিসাবে ব্যবহার হলো, প্লুরাল নাম্বার হিসাবে, হ্যাঁ প্লুরাল নাম্বার হিসাবে। আচ্ছা, এটা যদি এভাবে থাকতো যে আই অর্ডার 2 কাপস অফ কফি, 2 কফিজ না, 2 কাপস অফ কফি, তাহলে এই কফিটা কি হিসাবে ব্যবহার হলো বলেন দেনি? এই কফিটা তাহলে কি হিসাবে ব্যবহার হলো বলেন? 2 কাপস অফ কফি প্লুরাল নাকি সিঙ্গুলার? অবশ্যই এখানে সিঙ্গুলার, কারণ এই অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে আই অর্ডার 2 কাপস অফ কফি, মানে একটা কফির 2টা কাপ অর্ডার দিছি, 1 কাপ 2 কাপ। ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড কফি পান করতে গেছেন, ঠিক আছে না? তো আপনি একই কফি 2 কাপ অর্ডার দিয়েছেন, ঠিক আছে না? এক্ষেত্রে কাপটাকে 2টা বোঝাচ্ছে, কফিটা 2টা বোঝাচ্ছে না, মানে আমি বলতে চাচ্ছি যে কফির কোনো প্রকার বোঝাচ্ছে না, কাপের প্রকার বোঝাচ্ছে। হ্যাঁ, 2টা কাপ, তাহলে এক্ষেত্রে আমাদের কফিটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। আশা করি আপনারা এই 3টা উদাহরণ বুঝতে পেরেছেন। এই সেম ব্যাখ্যা আছে আমাদের হচ্ছে এই সোপ, সাবানের ক্ষেত্রে। হ্যাঁ, 3টা সেন্টেন্স আমি লিখছি। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে যে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, মানে আপনার হাতটা আপনি সাবান এবং পানি দিয়ে ধোন বা ধুয়ে নিন। আপনার হাতটা হচ্ছে সাবান এবং পানি দিয়ে ধুয়ে নিন। এখানে সাবানটার কি কোনো প্রকারভেদ আসছে? কিছু আসছে? কিছুই আসে নাই। তার মানে এখানে সাবানটা সিঙ্গুলার। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটা বলছে ইউজ এ সোপ দ্যাট ইজ মিল্ড অন দ্য স্কিন। এ সোপ, হালকা সাবান। আপনার ত্বকের জন্য আপনি কি সাবান ব্যবহার করবেন? হালকা সাবান ব্যবহার করবেন। এখানে কিন্তু আপনার সাবানের প্রকারভেদটা বোঝাচ্ছে, মানে এই যে ক্ষার বা অম্লের যে প্রকারভেদ রয়েছে এর ভিত্তিতে সাবানকে ভাগ করছে, দিয়ে এখানে বলছে ইউজ এ সোপ, হালকা হালকা সাবান যেটা, তাহলে একটা প্রকারে ভাগ করছে না? প্রকারে ভাগ করার কারণে দেখেন আমাদের সোপের পূর্বে কি বসছে, একটা আর্টিকেল বসছে। এর চাইতে সহজ ব্যাখ্যা আছে? আর আমি জানি যে যারা আমাকে প্রথম দেখছেন, হতেও পারে তো আপনি প্রথম দেখছেন, হতেও পারে তো
তো প্রথম দেখলে আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো আমাকে বোঝা একটু কষ্টকর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা আমাকে আগে থেকে দিচ্ছেন তাদের আশা করি সমস্যা হবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা তো আপনারা বুঝতে পারছেন। ওকে, মানে আপনাদের সাথে এবং আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে একটা জিনিস বোঝাতে খুব সহজ হবে। আমি বলবো যেটা আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ আমি এটা এইভাবে বোঝাতে চাচ্ছি, সুবিধা হয়। ঠিক আছে, তারপরে দিয়েছি কি সাম সফটস আর স্ট্রংলি পারফিউম, মানে কিছু সাবান আছে যেগুলো হচ্ছে ব্যাপকভাবে সুগন্ধ ছড়ায়। ব্যাপকভাবে কি হয়? সুগন্ধ ছড়ায়। তার মানে কিছু সাবান এখানেও তো প্রকার ছড়াচ্ছে, তাই না? কিছু আছে জবা ফুলের মতো, কিছু বেলি ফুলের মতো, কিছু রজনীগন্ধার মতো আছে না? এক একটা সাবানের এক একটা কালার। ওই সাম সফটস মানে কয়েকটা প্রকারকে বোঝাচ্ছে। যেহেতু কয়েকটা প্রকারকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? প্লুরাল হতে পারে। এই যে সফটস আর প্লুরাল, ভালো দেখে বোঝা যাচ্ছে যে এটা প্লুরাল। ঠিক আছে, তো আমি আশা করি যে আমি আপনাদের আনকাউন্টেবল নাউনটা সাকসেসফুল ভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার উপরে। আপনি যদি আমাকে একবার দেখাতে এগুলো ক্লিয়ার না হন, আপনি আবার দেখেন, আপনি স্টপ করে চিন্তা করেন, লিখেন বিষয়টাকে, তারপরে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আপনি ফার্স্ট টাইমার যদি হন তাহলে আপনাকে একটু কষ্ট করাই লাগবে। আমার ভিডিওটা 2 বার দেখেন, 3 বার দেখেন, কিন্তু কথা হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে আপনি ইংলিশে বেসিক শব্দ শিখবেন। আমি খুব শর্টকাট শেখাবো না, শর্টকাট চাইলে আমি শিখাতে পারি কিন্তু আমি শর্টকাট শেখাবো না। আপনি চাই যে আপনি বেসিকটা শক্ত করেন। বেসিকটা শক্ত করার পরে এইটা নিয়ে আপনি বিদেশের আইএলটিএস করতে যাবেন, ইংলিশ স্পোকেন শিখবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সলেশন শিখবেন, তারপরে হচ্ছে আপনি ওই যে এতি আছে না ট্রান্সলেশন, তারপরে আরো কোথায় যেন আছে না যে প্রয়োগ হয়। আপনি যান, কোথায় যাবেন যান, আপনার বেসিকটা শক্ত হলে আপনি সব জায়গাতেই বিচরণ করতে পারবেন। ওকে, তো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টাইপ 1 যে কাইন্ডস অফ নাউন, হ্যাঁ, নাউনের প্রকার ভেদে যে 7টা টাইপ ছিল সেগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা দেখবো যে হচ্ছে আমাদের ডিফারেন্স অফ নাউন, মানে নাউনের কিছু পার্থক্য আছে, ছিল না একটার সাথে আরেকটার পার্থক্য ছিল, ওই পার্থক্যটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো দেখা হবে মিশন 2.0 NT এর 2 নম্বর টাইপ ডিফারেন্স অফ নাউন নিয়ে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।